ষষ্ঠ পর্ব রাঙা নাও। চৈত্র মাসের খরায় যখন মাঠ ঘাট তাতিয়া উঠিয়াছিল, তখন বিরামপুর গ্রামের কিনারা হইতে তিতাসের জল ছিল অনেকখানি দূরে। পল্লীর বুক চিরিয়া যে পথগুলি তিতাসের জলে আসিয়া মিশিয়াছে, তারা একটি ছিল এক দৌড়ের পথ। কাদিরের ছেলে ছাদির তার 5 বছরের ছেলে রমুকে তেল মাখাইয়া রোজ দুপুরে এই পথ দিয়া তিতাসের গিয়া স্নান করিত। ছাদির তাহাকে কোলে করিয়া ঘাটে যাইত, আর তার পেটের ও মুখের জবজবে তেল বাপের কাকালে ও কাঁধে লাগিত। বা হাতে বাপের কাঁধ ধরিয়া ডান হাতে সেই তেল মাখাইয়া দিতে দিতে মাঝপথে রমুজেদ ধরিত, বাজান তুই আমারে নামাইয়া দে। কিন্তু বাত কিছুতেই নামাইত না, বরং তার নরম তুলতুলে শরীরখানা দিয়া নিজের শক্ত পেশিবহুল শরীর রগড়াইতে থাকিত, আর মনে মনে বলিত কি যে ভালো লাগে। তারপর ঘাটে গিয়া এক খামচা বালি তুলিয়া নিজের দাঁত মাজিত এবং ছেলের দাঁতও মাজিয়া দিত। গামছা দিয়া জেলের গা, নিজের গা, ছেলের গা রগড়াইয়া ছেলেকে লইয়া গলা জলে গিয়া ডুব দিত। কখনো একটু আলগা করিয়া ধরিয়া বলিত, ছাইরা দেই। রমু তার কাঁধ জড়ায় ধরিয়া বলিত, দে ছাইরা। পরিষ্কার জল ফক ফক করে, তাতে মৃদুমন্দ স্রোত, কাটারি মাছ ভাসিয়া ভাসিয়া খেলা করে। বাপ বেটার গায়ের তেল জলের ওপর ভাসিয়া বেড়ায়, তারাই নিচে থাকিয়া ছোট ছোট মাছেরা ফুট ছাড়ে। রমু হাত বাড়াইয়া ধরিতে চেষ্টা করে, পারে না। ধরিত্রীর শাড়িটি গা ভীষণ গরম, একমাত্র ঠান্ডা এই তিতাসের তলা। জল তার বহির্বয়বে ধরিত্রী উত্তেজনা ঠেলিয়া নিজের বুকের ভেতরটা সুশীতল রাখিয়াছে এই দুই বাপ বেটার জন্য। অনেকক্ষণ ঝাঁপাইয়া ঝুপাইয়া তৃপ্তি হয় না, জল হইতে ডাঙায় উঠিলে আবার সেই গরম। ছাদির শেষে ছেলেকে বলিল, তুই কান্দে ওঠ, তোরে লইয়া পাতাল জামু। রমু কার কাছে যেন গল্প শুনিয়াছে, জলের তলে পাতাল নাগিনী সাপ থাকে। বলিল, না বাজান, পাতালে গিয়া কাম নাই, তরে সাপে খাইলে আমি কি করমু ক। ছেলে পিলের ভয় ডর ভাঙ্গাতে হয়, তাই ধমক দিয়া বলিল, সাপের গুষ্টিরে নিপাত করি, তুই কান্ধে ওঠ। বাপের 2 হাতের আঙুলে শক্ত করিয়া ধরিয়া রমু তার কাঁধ পাকড়াইয়া এবং কাঁপিয়া কাঁপিয়া শরীরের ভারসাম্য রাখিতে রাখিতে অবশেষে শটান স্থির হইয়া দাঁড়াইতে পারিল। শেষে খুশির চোটে হাততালি দিতে দিতে বলল, বাজান তুই আমারে লইয়া এবার পাতালে যা। ছেলের খুশিতে আরো খুশি উপচাইয়া উঠিল। সেও হাত 2টা জলের ওপর তুলিয়া তালি বাজাইতে বাজাইতে বলিল, দম্ব দম্ব, তাই তাই, ঠাকুর লইয়া পূর্বে যাই। ঘাটে নানা বয়সে স্ত্রীলোকেরা নাইতে ধুইতে আসিয়াছিল। কেউ কেউ বলিল, কি রকম কুয়ারা করে দেখো, হইব না। কম বয়সে পুলা পাইছে, পেটে থুইব না পিঠে থুইব দিশা করতে পারে না। জল হইতে উঠিয়া ছেলের গা মুছাইয়া ছোট 2 হাতি লুঙ্গিখানা পরাইয়া দিল, বলিল, এইবার হাইটা যা। কয়েক পা আগাইয়া শক্ত মাটিতে পা দিয়া দেখে আগুনের মতো গরম, পা ছোঁয়াইলে পুড়িয়া যাইতে চায়। করুণ চোখে বাপের মুখের দিকে চাইয়া বলল, বাপ আমারে কোলে নে, হাঁটতে পারি না। বাপের কোলে চড়িয়া তার বুকের লোমগুলির মধ্যে কচি গালটো ঘষিতে ঘষিতে রমু বলিল, বাপ তুই আমারে খড়ম কিনা দে, এমন ছোট ছোট 2খানা খড়ম, তা হইলে আর তোর কোলে উঠতে চামু না, পাওয়ে গরম লাগে। ওরে আমার মনুষ্যির পুত্রে, পাওয়ে গরম লাগলে জমিনে কাম করবি কেমনে। উঠোরে পা দিবার আরেকটু বাকি আছে। তিতাস হইতে এক চিলতা খাল গামখানাকে পাশ কাটাইয়া সোজা উত্তরের দিকে গিয়াছে। মেটে হাড়ি কলসি বোঝাই একটা নৌকা জোয়ারের সময় খালে ঢুকিয়া পড়িয়াছিল, ভাটাই আটকা পড়িয়াছে। লাল কালো হাড়িগুলি খালের পার ছড়াইয়া উঁচু হইয়া উঠিয়াছে। এখান হইতে দেখা যায় রৌদ্রে সেগুলি চিকচিক করিতেছে। সেদিকে আঙুল বাড়াইয়া রমু বলিল, জমিনে কাজ করিবে না, পাতিল ব্যাপার করিবে। ঠুনকা জিনিস লইয়া তারা গাঙে গাঙে চলাফেরা করে, নাওয়ে নাওয়ে ঠ্যাস ঠাকুর লাগে, মাইটা জিনিস ভাইঙ্গা চুর মুর হইয়া যায়। তুই যে অমন উটমুখ্যা, তুই নি পারবি পাতিলের ব্যাপারে করতে। তাও আসলে আম কাঁঠালের ব্যাপার করমু। নাওয়ে আম কাঁঠাল বড় পচে, কোনো গতিকে 2-1টাতে পচন লাগলে 1 ডাকে সবগুলি পচন লাগে, তখন নাও ভর্তি আম কাঁঠাল জলে ফেলাইতে হয়, লাভে মূলে বিনাশ। তুই যে রকম হুঁশদিশা ছাড়া মানুষ, পচা লাগলে টের নি পাইবি। শেষে আমার বাপের পুঁজি মজাইয়া বাপেরে আমার ফকির বানাইবি।
তা হইলে ব্যাপার কইরা কাম নাই। বাজি ব্যাপারীরা বড় মিছা কথা কয়, ৭-৫-১২ কথা কইয়া লোকেরে ঠকায়। কিনবার সময় বাকি আর বেচবার সময় নগদ। আর যে পাল্লা দিয়া জিনিস মাপে তার কিনবার সময় রাখে কাইত কইরা আর বেচবার সময় ধরে চিত কইরা। এর লাগি তোর নানা ব্যাপারী দুই চোখে দেখতে পারে না। তুই যদি বড় হইয়া মোর মুরব্বীর হাল গৃহস্থী ছাইড়া দিয়া ব্যাপারী হইয়া যাস, তাহলে তোর নানা তোরে চোর ডাকবো, আর আর কি শালা ডাকবো। রমু একটু হাসিয়া ফেলিল, অপমান হত হইয়া বলিল, অহন আমারে নামাইয়া দে। মুখে আর কৃত্রিম ক্ষোভের চিহ্ন। খেতে কাজের ধুম পড়িয়াছে, ছাদির মোটে অবসর নাই। ছেলের দিকে চাহিবার সময় নাই। ছেলের মার হাতেও এক কাজ যে 2 হাতে 10 গাছা বাড়ির মধ্যে 2খানা ভাঙিয়া ফেলিল। ছেলের মা হওয়ার পর হইতে সংসারে তার গৌরব বাড়িয়াছে, কিন্তু শ্বশুর কাদির মিয়া তাহাকে ছাড়িয়া কথা কহিলে তার বাপকে ছাড়িয়া কথা কহিবে না। কোন একবার খাইতে বসিয়া যদি দেখে বেটার বউয়ের হাতের অতগুলি বাঙুরির মধ্যে কয়েকটা কম দেখা যাইতেছে, তবে নিশ্চয় শালার বেটি বলিয়া গালি দিবে, কেহ আটকাইতে পারিবে না। সন্ধ্যায় বেদি নিয়ে আসিলে তাহার নিকট হইতে 2 পয়সার 2টি বাঙুরি কিনিয়া পুড়াইয়া রাখা যাইতে পারে, কিন্তু পয়সা ছাদির দিলে তো নিজেকে তাহার যেন বড়ই অসহায় মনে হইতে লাগিল। এই রকম মাঝে মাঝে হয়। তখন সে পুত্র রমুর দিকে তাকায়, তাকে আদর করে, কোলে নেয়, ভাবে সে বড় হয়ে যখন সংসারের দায়িত্বে অংশ লইবে, তখন কি তার মার কিছু কিছু স্বাধীনতা ও সংসার বর্তাইবেই না। এখনও রমুর দিকে চাইবার জন্য তাহার চোখ দুইটি সতৃষ্ণ হইয়া উঠিল, কিন্তু কোথায় রমু? রমু ততক্ষণ খালের পাড়ে হাড়ি বোঝায় নৌকাটির জন্য সারাক্ষণ তার মন কৌতূহলী হইয়া থাকিত। বিকাল পড়িতে বাপকে অনুপস্থিত, মাকে কাজে ব্যস্ত দেখিয়া সে একবার হাড়ির নৌকাখানা দেখিতে আসিয়াছে। হাড়ির একটা পাহাড় যেন ঠেলিয়া মাথা উঁচু করিয়াছে। নৌকাখানা বড়, চারিদিক খুঁটি গড়িয়া খোঁড়াইয়া বানাইয়া হাড়ির কারি পড়তে পড়তে বড় করিয়াছে। সকালে ঝুড়ি ঝুড়ি হাড়ি বিক্রয় করিতে গায়ে গিয়াছিল, ধান করি লইয়া ফিরিয়া আসিয়া রাধিয়াছে, খাইয়াছে। এখন উহারা বিশ্রামে ব্যস্ত। বিরাট একটা দৈত্যের মতো নৌকাখানা এখানে আটকা পড়িয়াছে। জল শুকনা, নড়িবার চড়িবার ক্ষমতা নাই, কিন্তু লোকগুলির মনে সেই জন্য কোনো দুশ্চিন্তা দেখা যাইতেছে না। তারা যেন দিনের পর দিন এইভাবে ঝুড়ি ঝুড়ি হাড়ি লইয়া গাওয়াল করিতে যাইবে। তারপর সব হাড়ি কলসি বিক্রয় হইয়া গেলে একদিন জোয়ারে আসিবে, তিতাসের জল ঠেলিয়া খালে আসিয়া ঢুকিবে, এবং বহুদিন পরে এই বিরাট দৈত্য না গা নাড়া দিয়া উঠিবে। ইহার পর আর তাহাদিগকে কোনোদিন দেখা যাইবে না। প্রতিবারে নতুন নতুন গায়ে গিয়া ইহারা পাড়ি জমাইবে। তাই কি তাহাদের মনে ফুর্তি? ঠান্ডা হাওয়া দিতেছে, একজন 12 মাসি গাম তুলিয়াছে, হায় রে হায় হায় রে, এই তো চৈত্রিনা মাসে গিরস্তে বুনে বীজ আনগো কোটরা ভরি খাওয়া মরি বিষ। বিষ খাওয়ায় ময়রা জামু, কানবে বাপ মায়, আর তো ন দিবে বিয়া পরবাসীর ঠায়। রমু তীরে দাঁড়াইয়া মুগ্ধ হইয়া শুনিতেছিল। খালের ওপারে কাচি হাতে দাঁড়াইয়া আর একজন শুনিতেছিল সেই গান। সে ছাদির কি একটা কাজের কথা মনে পড়ায় সকাল সকাল কাজ সারিয়া বাড়ি ফিরিতেছিল সে। গান চলিতে লাগিল, স্তবকের পর স্তবক, পদের পর পদ। বিরহ বেদনাচ্ছন্ন করুণ সুরের গানখানা বৈকালিক ঠান্ডা হাওয়াকে বিষাদে ভারী করিয়া তুলিয়াছিল। এক বিচ্ছেদা কুকুলা নারীর এক বুক সেজা ফরিয়াদ পাতিল ব্যাপারীর কণ্ঠস্বর যেন ধরা গিয়াছে। সে নারী মাসের পর মাস প্রিয় বিচ্ছেদের দুঃখ ভার গানের টানে হালকা করিয়া দিতেছে। আসিল আষাঢ় মাস, হাই হাই রে, এই তো আষাঢ় মাসে গাঙে নয়া পানি, যেহ সাধু পাছে গেছে সেই আইলো আগে, হামনারীর প্রাণের সাধু খাইছে লঙ্কার বাঘে। অবশেষে আসিল পৌষ মাস, হাই হাই রে, এই তো পোষনা মাসে পুষ্প অধিকারী, এমন স্বাদের যৌবন রাখিতে না পারি। কেহ চায় রে আরে আরে, কেহ চায় রে রইয়া, কতকাল রাখিব যৌবন লোকের বৈরী হইয়া। একটু পর সন্ধ্যা নামিবে, বৌঝিরা ওপারের ওই পথ দিয়া নদীতে যাইতেছে, কেহ কেহ ফিরিয়া আসিতেছে। গানের কথাগুলি শুনিতে ছাদি ব্যথিত হইল, ডাকিয়া বলিল, ও পাতিলের নাওয়া, এই গান তোমরা এইখানে গলা ছাইরা গায়ো না, মানা করলাম। পলকে গান থামিয়া গেল। বাধা পাইয়া গায়কের মুখে বেদনা মলিন হইয়া গেল। কোনো উত্তর না দিয়া সে মাথা নিচু করিল।
ছাদিরের মন বড় কষ্ট হইল। তাই তো এত কেবল গানই গাহিয়াছে, গানের কথার ভিতর কি আছে না আছে সেদিকে তো তার লক্ষ্য ছিল না। আপন সুরে আপনি মাতোয়ারা হইয়া সে তো কেবল কোনো বিস্মৃতি যুগের কোনো বিরোহিণী নারীর কথাগুলি বৈকালীর হাওয়ার মাঠের বুকে ঢালিয়া দিয়াছে মাত্র। তার দোষ কোথায়? হাঁটু জলে খাল পার হইয়া ছাদির এপারে আসিল। তারপর ছেলের হাত ধরিয়া ফিরিতে ফিরিতে ঘাড় বাঁকাইয়া বলিল, গান থামাইলা কেনে? গুনগুনাইয়া গাও, গুনগুনাইয়া আগাও। উঠানের বুকটা চিতানো, জল জমিতে পারে না, সব সময় শুকনো ঠনঠনে। বিকালে এক পালা হাঁস মুরগি সেখানে ঝিপুত লইয়া চড়িয়া বেড়াইয়াছে এবং সারাটা উঠান নোংরা করিয়াছে। গোলায় অজস্র ধান, সারা বছর খাইয়া বিলাইয়া হাড়ি পাতিল খইয়ে মোয়া রাখাইয়া সে ধান কমে যায় অমনি অজস্র। ঢেকি ঘরে সাপের গর্ত ধরা পড়িয়াছে, মাটি খুঁড়িয়া নিঃসন্দেহে না হওয়া পর্যন্ত সেখানে গিয়া ধান ভাঙা চলে না। জ্যোৎস্না রাতের সাজ, সেই উঠানের একদিকে ননদের লইয়া ধান ভাঙিতে হইবে। মস্ত বড় ঝাঁটাখানা দুই হাতে ধরিয়া কোমর বাঁকাইয়া অত বড় উঠানখানা ঝাড়ু দিয়া শেষ করিতে করিতে বেলাটুকু ফুরাইল। নবমী তিথি ঝাপসা চাঁদের আলোয় সেই উঠান চকচক করিয়া উঠিল। এমন সময় দেখা গেল খালের কিনারা হইতে গোপাটের পথ ধরিয়া একটা লোক আগায়া আসিতে আসিতে একেবারে উঠানের কোণে আসিয়া পা দিল। চার ভিটা চারখানা বড় ঘর, কোনা খামচিতে আরও ছোট ছোট ঘর কয়েকখানা আছে। উঠানে পূর্ব দক্ষিণ কোণ দিয়া দুই ঘরের ছায়ায় আসিয়া লোকটা থমকে দাঁড়াইল, চাপা গলায় ডাক দিল, পেশকারের মা অখুশি। খুশি ঝাঁটা নামাইয়া আগাইয়া আসিল। বাজান তুমি? হ্যাঁ আমি। ঘরে আইসো। হ্যাঁ ঘরে আসিব, এবার আর বাহিরে থাকিব না। পিঠে গাতি বাঁধাইয়া আসিয়াছি, গালাগালি করিলে আমিও করিব, মারামারি করিলে আমিও করিব, আমি তৈয়ার। খুশি অপমানে মাথা নিচু করিল। গহনার দেনা মিটাইতে পারে নাই বলিয়া তার বাপ এমন চোরের মতো আসে? তোর পেশকার কই? উত্তরের ঘরে বাপের কাছে কি কিচ্ছা শুনিতেছে, ও বড় পেশকার কই? খুশি ফিক করিয়া একটু হাসিল। হৈরের কথা কও, বাজারে গেছে। কাজীর বাজার হইতে আসিল, তিনজনে তাহার নিকটে তিন রকমে তিন প্রস্ত নালিশ জানাইবে। স্থির হইয়া রহিল। খুশির পেটে রুমুর কোনো ভাই বোন আসিতেছে। এই বিরাট সংসার হইতে সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাপের বাড়িতে যাইতে চায়। বাপ মহুরী, তাহার বাড়িতে হাল নাই, গিরিস্তি নাই, সারাদিন কাজের ঝামেলা নাই। এই হাজার কাজের ঝামেলা হইতে দিন কয়েক ছুটি নিয়া সেখানে একটু নিঃশ্বাস ফেলিতে চায় সে। বাপও কথা জানাইতে আসিয়াছে কাদেরকে, কিন্তু তাহার নিজে বলার সাহস নাই। এত আর আদালত নয় যে ধমক দিয়া মক্কেল দাবকাইবে। এ কাদির মিয়ার সংসার, এখানে তারই একচ্ছত্র অধিকার। বাপের অসহায়ত্ব দেখিয়া খুশি নিজেই বিদ্রোহী হইয়া উঠিল। সে নিজেই বলিবে শ্বশুরকে, যে কথা বাপ বলিতে আসিয়াছে বলিতে পারিতেছে না, চোরের মতো এক কোণে লুকাইয়া আছে। আর এক আবেদন ছাদিরের, গত বছরের পাট বিক্রির 400 টাকা তার চাই, দৌড়ের নৌকা গড়াইবে। শৈশব হইতে বাপের সঙ্গে খাটিতে খাটিতে সে জান কালি করিতেছে। কোন দিন কোন স্বাদ আহ্লাদ পূরণের জন্য বাপের কাছে নালিশ জানাই নাই, আজ সে নালিশটুকু জানাইবেই। তাদের বাপ রাগিয়া উঠুক আর যাই করুক। তৃতীয় নালিশ রমুর। নানা তাহাকে শালা বলিবে, এ কথা শুনাইয়া তার বাপ প্রায় তাহাকে অপমান করে। আজ এর একটা হেস্তনেস্ত সে করিবে। ছোট একটা ঝড়ই বুঝিবা আসিল। কাদির মিয়া ঘরে ঢুকিল, তেমনি সকল সস্তত্র হইয়া উঠিল। প্রায় সঙ্গে সঙ্গে তিনজন ও নালিশকারীর তাহার নিকট আসিয়া উপস্থিত হইল। প্রথমত কাহার মুখে কোনো কথা জোগাইল না। একটু দম নিয়া ছাদেরই কথা বলিতে আগাইয়া আসিল। নতুবা স্ত্রী ও পুত্রের নিকট তাহার মর্যাদা থাকে না। বাজি, তোমার হাতে কি? হাতে খাওয়া নাচুনি। পরিষ্কার আগের কথা। ছাদের নিঃশব্দে বাহির হইয়া গেল। খুশি ঘোমটা টানিয়া ঘরের এক কোণে সরিয়া গেল। রমু নিকটে বসিয়া প্রদীপের আলোয় নানার চকচকে দাড়িগুলোর ফাঁকে রাগে কম্পিত ঠোঁট দুইটি লক্ষ্য করিতে লাগিল। খরম পাইয়া দিয়া হাত মুখ ধুইয়া আসিয়া তামাক টানিতে টানিতে কাদির মিয়া ডাকিল, ও ছাদির মিয়া। ছাদির উঠানে স্ত্রীর নিকট এক ঝুড়ি ধান নামাইয়া দিয়া ছুটিয়া আসা বলিল, বাজি আমাকে ডাকছ? এক বিপদের কথা কই। উজানচরের মাগন সরকার মিছা মামলা লাগাইছে। মামলা লাগাইছে? মিছা মামলা। বাপ দাদার আমলে জমি জিরাত নৈশ মতে
চইয়া খায়। দরকার হইলে ধার কার্য করি, পাট বিক্রির পর শোধ করি। কারো ফসলের ক্ষেতে পাড়া দেয় না, আমারও ফসলের ক্ষেতে কেউ পাড়া দেয় না, তার মধ্যে এমন গুজব! কি বইলা লাগাইলা মামলা? তিস্রা সনে তুফানের বড় ঘর কাইত হইয়া পড়ে, তখন 200 টাকা ধার করি, পরের বছর পাঁচ বেচি 12 টাকা মনে, কাঁচা টাকা হাতে। আমার বাড়ির সোপাট দিয়া মায়ার বাড়ি যাইবার সময় ডাক দিয়া আইনা সুদে আসলে দিয়া দিলাম। টাকা নিয়া যাইতে যাইতে কইয়া গেল, গিয়াই তমসুকের কাগজ ছিঁড়া ফেলমু, কোনো ভাবনা কইরো না। এতদিন পরে সে কাগজ লইয়া আমার নামে নালিশ করছে। বাজান, তুমি বড় কাঁচা কাম করো। ইহাদের নামে কেউ কোনো দিন মামলা করে নাই, এরাও কোনো দিন কারোর নামে নালিশ করে নাই। তাই এই দুঃসংবাদ, এই সারা পরিবারে একটি বিষাদের ছায়া পড়িল। চিন্তান্বিত মুখে সকলে কাদের মিয়াকে ঘিরিয়া দাঁড়াইল। একটা ঝানু মামলাবাজ অতিথি যে ঘরের কোণে আত্মগোপন করিয়া আছে সে কথা কেউ জানিল না। যাও বা খুশি জানিত, সেও ভুলিয়া গেল। কিন্তু মামলার নাম শুনিয়া আত্মগোপন করিয়া থাকিবার লোক সে নয়। কোথাতে ছুটিয়া আসিয়া সকলের মাঝখানে ঝাঁপাইয়া পড়িল। কোন তারিখে কোন কোর্ট নালিশ লাগাইতে কও? কারি চমকিয়া উঠিল। কেটা তুমি? আমি নিজামত মুহুরী বেয়াই। বেয়াই? আমি মনে করেছিলাম বুঝি বহুরূপী। যা তুমি মনে করো। এই জীবিত কত বহুরূপী নাচাইলাম, শেষে তোমার কাছে নিজে বহুরূপী সাজতে হইল। কও কি তুমি? ঠিক কথাই কই, 2-1টা মামলা টামলা তো করলাম না। কি কইরা জানবা মুহুরীর কত মুরাদ? ঘুরিবে সেই আসমানে তুইলা লাটায় রাখি, হাতে যতই উঠতে যতই পড়ে তার হাতেই সব। জজ ম্যাজিস্ট্রেট ও তোর ডালাপালা গোড়া থাকে এই মুহুরীর হাতে। কি নাম কইলা? উজানচরের মাগন সরকার না? কোনো চিন্তা কইরো না, 2-4টা সাক্ষী সাবুত জোগাড় কইরা রাখো, মামলা তোমরা জিতাইয়া দি মুকইয়া রাখলাম। ছাদি সমর্থন কইল। বাজান, তুমি ডরাইও না, হৌরে যখন সাহস দেয় তখন জিত হইব বাজান। কাদিরের মুখে শিরাগুলি কঠিন হইয়া উঠিল। বেআই, তোমার কোনো ডর নাই। দেখো আমি কি করতে পারি। একবার দেখো, মিছা মামলা লাগাইছে, আমিও মিছা সাক্ষী লাগামু। মামলা নষ্ট তো করমু, তার উপর তার নামে লোক লাগাইয়া গরু চুরি করার, না হইলে খামারের ধান চুরি করার পাল্টা মামলা লাগাইমু, তবে ছাড়মু। তুমি কিছু কইরো না, খালি খাড়া হইয়া দেখো। কাদিরের মুখে আরো কঠিন হইয়া উঠিল। ছাদির শেষ চেষ্টা করিল। বাজান, না না, তারে আমি ডরাই না, তবে চল আমার সাথে, দেখি কই কি করছে। মামলার গোড়া কাটা যায় কিনা। চল কাইল সকালে। হ্যাঁ, কাইলি সকালেই যামু, কিন্তু তোমার সাথে যামু না, আর তোমার ওই আদালতেও যামু না। আমি একবার যামু তারই কাছে। তার কাছে গিয়া কি করবা? তার চোখে চোখ রাইখা জিগামু, তার ইমানের কাছে জিগামু, আমার বাড়ির সব গোপাট দিয়া যাইবার সময় তারে বিনা ঋণে টাকা দিছি, এই কথাটা তার মনে আছে কিনা। যদি কয় মনে নাই, পারবো না, মুহুরীর পারবো না, আমার এই চোখের ভিতর দিয়া আল্লাহর গজব তারে পোড়াইব, খাক করব। কি সাধ্য আছে তার এই রকম দিনে ডাকাতি, হাওড়ে ডাকাতি করব? চলে হতাশ হইয়া বলিল। বাজান, তুমি বড় কাঁচা কাম করো। ততোধিক হতাশ হইয়া মুহুরী বলিল, পাড়াগাঁওয়ে থাকো, পাড়াগাঁওয়ে বোঝো তোমরা, তোমাদের খামোকা উপদেশ দিয়া লাভ নাই। তোমারে কওয়া যা, ধান খেতে গিয়া কওনো তাই। থাক গরুর সাথে মাঠে, গরুর বুদ্ধি তো হইবে তোমার। এভাবে বুদ্ধির খোঁটা দেওয়ায় পিতা পুত্র দুজনাই চটিল। আমার কাছে কত লোক যায় মামলা মোকদ্দমায় পরামর্শ লইতে। তুমি শালা কোন দিন কি গেছিলা? অত জমিজমা ক্ষেত পাখন তোমার, জীবনে 2-10টা মামলা করলা না, কিসের তুমি কুঠিয়াল? পুঁটি মাছের পরাণ তোমার। মামলার নামে কাইপা ওঠো, নইলে দেখতা মাগন সরকারকে কি আমি ভাবে কায়েদ করি। একটু অহেতুক বচসা সৃষ্টি হইল। মুহুরী রাগিয়া আসিয়াছিল। মুহুরী নামক জীবকে দুচক্ষে দেখিতে পারে না। কাদির এ কথা স্পষ্টভাবে জানাইয়া দেওয়াতে তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগিল। বলিল, থাকি আমি ভদ্রলোকের গাঁয়ে, চলি আমি বাবু ভূঁইয়ার সাথে। কারো কাছে কি কই যে আমি সম্বন্ধ করছি তোমার মতো চাষার সাথে? গরিবের বাড়ির হাতির পাড়া পড়ুক, এও আমরা চাই না বাজি। বাপের হইয়া জবাব দিল ছাদির। বাপ তার এভাবে বসিয়া অপমানিত হইতে দেখিয়া খুশির বুক ফাটাইয়া যেতে লাগিল। আড়াল হইতে সকলকে শুনাইয়া বলিল, এমন অসম্মানী হইবার লাগি এই গায়ে তুমি কেন আয়ো বাবাজি?
মহুরী জানাইল সে ভুল করিয়াছে, সে এখনই চলিয়া যাইতেছে, অতঃপর সব বাড়িতে যাইবে, কিন্তু চাষার বাড়িতে যাইবে না। কাদি ততোধিক চটিয়া বলিল, রাত দুপুরে চলিয়া যাইবে, সাহস কত, যাও না যদি ক্ষমতা থাকে। মহুরী যাইতে উদ্যত হইলে তাড়াতাড়ি কাদির দুইটা লাঠি বাহির করিল। মহুরী হতভম্ব হইয়া গেল। কাদির একটা লাঠি নিজের হাতে লইয়া একটা বাড়ির নাতি রুমুর হাতে দিয়া বলিল, নে শালা, তোর দাদারে মার। রুমু লাঠির হাতে লইয়া গোবেচারার মতো একেবারে কাদিরের মাথার দিকে, একেবারে মহুরীর মাথার দিকে তাকাইতে লাগিল। কার মাথায় মারবে বুঝিবে ঠিক করিয়া উঠিতে পারিতেছে না। সেই দিকে বিকেলবেলায় মাগন সরকার মামলা লাগাইয়া ব্রাহ্মণবাড়ি হইতে বাড়ি ফিরতেছিল। তিতাস নদীর তীর ধরিয়া পথ সূর্যে এলাইয়া পড়িয়াছে। তিতাসের ওই পারে মাঠ ময়দান ছাড়াইয়া অস্পষ্ট গ্রামের রেখা, তারই উপরে সূর্য একটু পরে অন্ত যাইবে। পশ্চিম আকাশ লাল হইয়া উঠিয়াছে, তার একটু লালিমা আবার মেঘের স্তরে স্তরে নানা রঙের পিচকারি ছুড়িয়া মারিতেছে, ঠান্ডা হাওয়া দিতেছে। চারিদিকে শান্ত সমাহিত ভাব, কাছেই বাড়িঘর, গাই গরু ধীরে সুস্থে আপন মনে বাড়িতে ফিরিতেছে। রাখালে তাড়া করার অপেক্ষা করিতেছে না। বাম দিকে ততরেখা, ডান দিকে বেড়া, কি সব ক্ষেত লাগাইয়াছে, তারই জন্য বেড়া। গলায় ঝুলানো রেশমি চাদর হওয়ায় উড়িয়া একবার বেড়ার কঞ্চিতে গিয়া লাগিতেছিল, পায়ের মসৃণ জুতা লাগিতেছিল জমিনের ধুলা। সব কিছু বাঁচাইয়া পথ চলিতে মাগন সরকারের মন চিন্তার উদ্বেল হইয়া উঠিল। এ মাঠেও তার অনেক জমি আছে, কত জমি সে নিজেও অনেক সময় ঠাহর রাখিতে পারে না, মাঝে মাঝে গোলাইয়া যায়। কত জমি সে করিয়াছে, কিন্তু কি করিয়াই সেসব করিয়াছে সে খবর জ্বলন্ত আগুনের মতো তার চোখের সামনে আজও যেন জল করিয়া দুই একবার জ্বলিয়া উঠিল। এমন সময় পথে রশিদ মোড়লের সঙ্গে দেখা। রশিদ মোড়লের খালি পা, লুঙ্গি পরা, গায়ে একটা ফতুয়া, বয়সে মাগন সরকারের মতোই প্রবীণ। রশিদ ভাই, কি দোলগোবিন্দসার খবর শুনছো তো? তা শুনছি না, কলিকাতা থেকে তার ভাতিজার নামে চিঠি আইছে, অবস্থা নাকি খারাপ। একেবারে হাতে বৈঠা, ঘাটে নাও অবস্থা। কি হইব দাদা, কি আর হইব, মরব, মইরা কি হইব। রশিদ একটু হাসিল, কিন্তু জানিল না যে মাগনের একটা ক্ষীণ দীর্ঘশ্বাস তিতাসের ছোট দেহের মতো বাতাসে একটু ঢেউ খেলাইয়া দিতে গেল। পরের দিন সকালে কাদির মিয়া আসিয়া ডাক দিল। তার চোখ দুইটি দেখিয়া মাগন সরকার আটকাইয়া উঠিল। সে দুটি চোখ জবা ফুলের মতো লাল। সারা রাত তার ঘুম হয় নাই, কেবল ভাবিয়াছে, আল্লাহ, মানুষ এত বেঈমান হয় কেন? মানুষ মানুষকে এতটুকু বিশ্বাস করিবে না কেন? আর কেনই বা মানুষ বিশ্বাসের মাথায় এভাবে নিজ হাতে মুগুর মারিতে থাকিবে? মানুষ না দুনিয়ার শ্রেষ্ঠ জীব। এদিকে মাগনের সারা রাত ঘুম নাই। কাল রাত্রে বাড়িতে আসিয়া শুনিয়াছে এ দোলগোবিন্দ সাহা আর ইহজগতে নাই। টেলি আসিয়াছে তার ভাইপোর নামে। হাই দোলগোবিন্দ, তুমি আমি রশিদ ভাই একই জিঙ্গার কাঁদারি। এই চাকরির ঘুষ খাইয়া পয়সা করিয়াছি, একের উপরে লোককে ঋণের জালে জড়াইয়া ভিটামাটি ছাড়া করিয়াছি, জমি চিরা দেনার দায়ে নিলাম করিয়াছি। আজ তুমি মরিয়া গিয়াছ, আমিও তো মরিয়া যাইব। হাই দোল গোবিন্দ, তুমি মরিয়া গিয়াছ। কাদের দেখিয়া অবাক হইল, তারও চোখ দুটি সন্ধ্যার অস্তরাগের মতো লাল। কাদির কিছু বলিল না, চুপ করিয়া তার সামনে দাঁড়াইয়া রইল। মাগন শিহরিয়া উঠিল। দোহাই তোমার কাদির মিয়া, শুধু একটিবারের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জীবনে সর্বনাশ তো অনেকেই করিলাম, আর কারো সর্বনাশ আমি করিব না। শেষবারের মতো শুধু তোমার এই সর্বনাশটুকু করতে দাও। বাধা দিও না, প্রতিবাদ করিও না, শুধু সহ্য করিয়া যাও। এই আমার শেষ কাজ। দেখিবে, তোমাকে ঠকানোর পর থেকে আমি ভালো মানুষ হইয়া যাইব, আর কাউকে ঠকাইব না। এই শেষ বারের মতো শুধু তোমাকে ঠকাইতে দাও। কাদির হতভম্ব হইয়া গেল। কিছু না বুঝিয়া বলিল, তাই হোক মাগন বাবু, আমি সহ্যই করিয়া যাইব। তোমার কোনো ভয় নাই, নির্ভর তুমি মামলা চালাও। কোনো সাক্ষী সাবুত আমি খাড়া করিব না, নীরবে সব স্বীকার করিয়া লইব, এবং টাকা ডিগ্রি হওয়ার পর নগদ না থাকে তো জমি বেচিয়া শোধ করিব। তবু তুমি ভালো হও। পরের দিন খবর পাওয়া গেল মাগন সরকার মরিয়া গিয়াছে। বড় বিভৎস সে মৃত্যু। একটা নারকেল গাছে উঠিয়া মাটির দিকে নাকি সে লাফ দিয়াছিল। এই সংবাদে কাদিরের মনটা কেমন যেন উদাস হইয়া গেল। কাজেই ছাদির যখন একদিন প্রস্তাব করিল এইবার শ্রাবণে সে নৌকা দৌড়াইবে, এজন্য দৌড়ের নৌকা একটা বানাইতে হইবে, তার জন্য টাকা চাই। কাদির তখন ঝাঁপি খুলিয়া 400 টাকা তার হাতে তুলিয়া দিয়া বলিল, নে নাও,
বানা ঘর বানা, পানিতে ফালাইয়া দে, যা খুশি কর। অত সহজই কাজ হাসিল হইয়া গেল দেখিয়া ছাদিরের খুশি আর ধরে না। ছাদিরের কাঠ কেনার প্রস্তুতি একদিন ঘরে আলোচনা হইল। ছাদির বলিল, সে এক প্রস্তাব। গল্পের আভাস পাইয়া রমু তার কোল ঘেঁষিয়া বসিল এবং প্রকাণ্ড একটা বিস্ময় ভরা জিজ্ঞাসা লইয়া বাপের মুখের দিকে তাকাইয়া রহিল। তারা নাকি দুজনে মালো, গায়ে তাদের নাকি হাতির মতন জোর, নামও তাদের যেমনি জমকালো। একজনের নাম ইচ্ছারাম মালো, আর একজনের নাম ঈশ্বর মালো। নিবাস নবীন নাগর গায়ে। তারা কি করিতেছে না, পাহাড় হইতে বাহির আসে সে জলের স্রোত, তারই সঙ্গে সঙ্গে কোমরে কাছি বাঁধিয়া বড় বড় গাছের গুড়ি টানিয়া নামাইয়াছে। সে গাছের গুড়ি চিরিয়া তক্তা করা হইবে, তাহাতে তৈয়ারি হইবে ছাদিরের দৌড়ের নৌকা। সে নৌকা যে হাজার বৈঠা ফেলিয়া আরো 10-20টা দৌড়ের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াবে, আর সব নৌকাকে পাছে ফেলিয়া জয়লাভ করিয়া মেডেল পাইবে, পিতলের কলসি পাইবে, আর পাইবে বড় একটা খাসি। বেকুদা, একেবারে বেকুদা। এর লাগি এত হাঙ্গামা কইর না গড়াইবি। কাদির টাকা গুনিয়া দিতে দিতে প্রশ্ন করিয়াছিল। ছাদিরও জবাব দিয়াছে, জিনিসগুলো খুব থোড়া দেখলা না, কিন্তু জিতলে খালি তোমার আমার গৌরব না, সারা বিরামপুর গাঁয়ের গৌরব। একদিন হাঙ্গামা করিব, জিতব, পিতলা কলসি পাইব মানলাম, তারপরে এই নাও দিয়া তুই করবি কি? কি কামে লাগবো এই 150 হাতি লিকলিকে পাতাম নাও? কেন, অনেক কাজে লাগিবে। বর্ষায় যে কয় মাস খেতে খামারে পানি থাকবে, এ নৌকা লইয়া বিলে গিয়া বোঝাই ভর্তি ঘাস কাটিয়া আনা যাইবে গায়ে গরুর জন্য। সে কাজে তো একটা ঘাস কাটা পাইতাম দিয়াই চলে। ঘাস কাটা পাতাম দিয়া তো আর নাও দৌড়ানি চলে না, আর এই নাও দিয়া দৌড়ানিও চলে, ঘাস কাটাও চলে। বিলের পানি শুকাইয়া গেলে তো এ নাও অচল, তখন তারে দিয়া কি করবি? রোদে তখন সে তো খালি ফাটিবে কেন? গেরাপি দিয়া তারে তিতাসের পানিতে ডুবাইয়া রাখিব, তার পেটে কতকগুলি ডালপালা রাখিয়া দিব, আশ্রয় পাইয়া মাছেরা আসিয়া জমিবে, তখন সময় সময় জল সেচিয়া সে মাছ ডোলা ভরিয়া বাড়িতে আনিব। ছাদিরের বুদ্ধি দেখিয়া কাদির অবাক হইল, বলিল, মিয়া বুদ্ধি বাতলাইছ চমৎকার। রামু কয়েক রাত স্বপ্ন দেখেছে সেই মারল দুজনকে, যে দুজন কোমরে কাছি বাঁধিয়া নদীর নালা ভাঙিয়া তার বাপের জন্য কাঠ লইয়া আসিতেছে। একদিন তিতাসের পারে গিয়া দেখে দূর হইতে একখানা কাঠের চালি ভাসে আসিতেছে ভেলার মতো, তাহাতে ছোট একখানা ছই। সেই দুজনকে দেখা গেল, তারা চালির দুই পাশে হইতে মোটা লগি ছেড়িতেছে। সে ঈশ্বর মালো আর ইছারাম মালো নামের উপকথার মানুষ দুইটা। পাহাড় পর্বত ভাঙিয়া খালবিল ডিঙাইয়া কত দেশ দেশান্তরের বুকে চিরিয়া তারা যেন এক বোঝাই গল্প লইয়া আসিয়াছে। ছোট ছাইখানার ভেতরে দুইজনার সংক্ষিপ্ত ঘর করনা, পরনে দুজনার একখানা গামছা, গা মসৃণ কালো, শুশুকের মতন যেন জল হইতে ভাসিয়া উঠিয়া কাঠের চালিতে লগি ঠেলিতেছে। কাঠ বিক্রি হইয়া গেলে আবার যখন শুশুকের মতো এক ডুবে জলের ভিতরে লইয়া যাইবে, তখন আর তাহাদের কোনো চিহ্ন জলের বাহিরে এই সংসারে দেখিতে পাওয়া যাইবে না। ছাদিরের সঙ্গে সামান্য একটা কথাবার্তা শেষ করিয়া অল্প সময়ের মধ্যে তাহাদের প্রকাণ্ড একটা গুড়ি চালির বাঁধন হইতে খুলিয়া রাখিয়া আবার আগাইয়া চলিল। ছাদির বলিতেছিল, মালোর পুত, আজ দুপুরে এখানে পাকশাক করো, থাকো খাও, কাল ফজরে উঠিয়া চলিয়া যাও। শুধু একটি মাত্র কথা তাহারা বলিল, না শেখর পুত, এখানে চালি থামাইব না, রমা গোকনের ঘাটে গিয়া পাক বসাইব বলিয়াই তাহারা লগি ঠেলে দিল। মুখে কত বড় ব্যস্ততা, কিন্তু চলনে কতখানি ধীর, কোনো আদিম যুগের যেন যান একখানা। একালে চলা দ্রুততার সঙ্গে এর যেন কোনো পরিচয়ই নাই। অত ধীরে চলে, কিন্তু থামেয়া সময় নষ্ট করে না। রমি ভাবিয়াছিল, এই দুজনের কাছে একবার সাহস করিয়া ঘেঁষিতে পারিলে অনেক কিছু জানিয়া লইয়া যাইবে, কিন্তু তাহারা ধীরে ধীরে চলিয়া যাইতেছে, এমন ধীরে ধীরে যেন হাঁটিয়া গিয়া অনায়াসে ইহাদিগকে পেছনে ফেলিয়া রাখা যাইবে। এত ধীরে, কিন্তু কি গম্ভীর সে চলা! দ্রুত হাঁটার মধ্যে কোথায় যেন গাম্ভীর্য। রমু এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিল, যারা অনেক দূরের অনেক কিছু খবরাখবর বহিয়া বেড়ায়, তারা অনেকক্ষণ থাকে না। এমনই ধীরে উদ্দৃঢ়তায়, এমনি ধীরেও নিষ্ঠুরতায় তারা চলিয়া যায়।
পরের দিন সকালে প্রকাণ্ড একটা করাত কাঁধে লইয়া 4 জন কার্তি আসলো। তিতাসের পারে একখণ্ড অকর্ষিত জমির ওপর একটা হাঁড়ি বাঁধিয়া পাড়ার লোকজন ডাকিয়া প্রকাণ্ড গাছের গুড়িটাকে আড়াআড়িভাবে তাহাতে স্থাপন করিল। তারপর নিচে 2 জন ওপরে 2 জন করাতি চানচুন করিয়া করা চালাইতে দিল। 2 দিকে সব কাঠ চেরা হইয়া গেল। তক্তাগুলি পাট করিয়া রাখাইয়া পারিশ্রমিক লইয়া করাতিরা বিদায় হইল। আর রমুর বসা ছেলেমেয়েরা একগাদা করাতের গুড়ায় দাপাদাপি করিয়া খেলায় মাতিয়া গেল। বাপ আচ্ছা এক মজার কাণ্ড শুরু করিয়া দিয়েছে, এই গায়ে যা কোনোদিন কেউ করে নাই এমনি এক কাণ্ড। রমু মনে মনে ভাবিতে লাগিল। তারপর একদিন দেখা গেল তিতাসের পারে একখানা অস্থায়ী চালা ঘর উঠিয়াছে। কয়েকদিন পরে সে ঘরের বাসিন্দারাও ছোট ছোট কয়েকখানা কাঠের বাক্স মাথায় করিয়া হাজির হইল। তারা 4 জন ছুতার মিস্ত্রি নাও গড়াইবার যাবতীয় হাতিয়ার লইয়া সে ঘরে বসতি স্থাপন করিয়াছে। আগা পাছার ঢেউ ঠিক করিয়া যেদিন তাহারা নাও টাঙ্গিল সেদিন রমুর বিস্ময়ের সীমা রহিল না। নৌকার মেরুদণ্ড মাত্র পত্তন করা হইয়াছে। এই মেরুদণ্ডের ডগা আর হইয়া আকাশে ঠেলিয়া কতখানি যে ওপরে উঠিয়াছে রমুর ক্ষুদ্র দৃষ্টি তার কি পরিমাপ করিবে। কিন্তু মিস্ত্রি 2 জন অত উঁচুতে গিয়া বসিয়াও কেমন হাতুড়ি পিটাইতেছে আর পেরেক ঠুকিতেছে। মাপজোক লইয়া এই মেরুদণ্ড ঠিক করিতে কয়েক দিন লাগিল। তারপর পুরাদমে শুরু হইল কাজ। একটা তক্তার কাদা মাখাইয়া আগুনে পোড়াইয়া টানা দিয়া মোড়ন দিয়া বাঁকাইয়া খাঁচ কাটাইয়া জোড়া দেয়। তার পাতাম লোহার একদিক বসাইয়া আস্তে হাতুড়ির টোকা দেয়। একদিকে সামান্য একটু বসিলে আরেকদিকে ঘুরাইয়া খাজের ওপর বসিয়া হাতুড়ির দিকে পিটিতে থাকে। ডুম ডুম টাকুর টাকুর ডুম। দেখিতে নৌকা অস্থিমাংস জোড়া লাগিতে লাগিল, কিন্তু পূর্ণাঙ্গ পাইতে এখনো অনেক বাকি। ছাদির বলিল, রমু বাজি একটা কাম কর, আমি খেতে যাই, তুমি মেত্তরের তামুক জ্বালাইয়া দিও কেমন। একটা কাজ পাইয়া রমু বর্তাইয়া গেল। সেই হইতে বাড়ির বড় একটা সে আসেই না। কেবল ঠিক দুপুরে মিস্ত্রি যখন কাজ থামাইয়া রান্না চড়াই তখন সে একবার নিজের ক্ষুধাটা অনুভব করিয়া বাড়িতে আসে। কিন্তু মন পড়িয়া থাকে মিস্ত্রিদের উন্মুক্ত ছোট সংসারখানাতে। সেইখানে শুধু কয়েকটি হাতুড়ি আর বাটালির কারসাজি। কেমন লম্বা লিকলিকে একটা নৌকা গড়িয়া উঠিয়াছে। রমুর ভবিষ্যৎ লইয়া একদিন বাপ ছেলেতে কথা কাটাকাটি হইয়া গেল। ছাদির বলিল, তারে কিতাব হাতে দিয়া মক্তবে পাঠাইব। কাদির হাসিয়া বলিল, না, তারে পাচন হাতে দিয়া গরুর পিছে পিছে মাঠে পাঠাইব। মাঠে পাঠাইলে সে আমার মতো মূর্খ চাষায় থাকিয়া যাইবে। দুনিয়ার হাল অবস্থা কিছু জানিতে পারিবে না, মানুষ হইতে পারিবে না। আর ইস্কলে পাঠাইয়া তোর শ্বশুরের মতো মহুরি হইতে পারিবে। আর শাশুড়ির বিছানায় বউকে ও বইয়ের বিছানায় শাশুড়ি শোয়ায় দিয়া দূরে সরিয়া ঘুষের পয়সা গুনিতে পারিবে। কাজ নাই বাবা, অমন লেখাপড়া শিখিয়া। রমুর মায়ের রাগ হইল। যত দোষ বুঝি আমার বাপের। আমার বাপ ঘুষ খায়, আমার বাপ চুরি করে, আমার বাপ ফলনা করে, টস্কা করে, কি যে না করে। তুই থাম। ছাদির ধমক। না, থামিব না। আমার বাপ যখন অত দোষের দোষী তখন জানিয়া শুনিয়ে এমন চোরের মায়া ঘরে আনিলে কেন? আর আনিলেই যদি খেদাইয়া দিলে না কেন? খেদাইয়া দিলে আরেকখানে গিয়া খুব সুখে থাকিতে পারতিস না? আহা, কত সুখেই না আছে এখানে। বিষ মুখে তুই থামবি না চোপা বাজাইবি? ইস, থামিব। আমি বিষমুখী, আমার বাপ চোর, আবার থামিবে? রাগে ছাদির উঠিয়া গিয়া মারে আর কি। কাদি তাহাকে ঘাট ধরিয়া বসাইয়া দিল। মেয়েটার মধ্যে এক বিদ্রোহী মূর্তি দেখা গেল এই প্রথম। কাদিরের মনের কোথাও যেন একটু খোঁচা লাগিল। মহুরীর মেয়ে জোর গলায় বলিয়া চলিল, চোর হোক ধোর হোক, তারাই আমি মাইয়া। বাপ হইয়া মার মতো পালছে, খাওয়াইছে, ধোয়াইছে, হাজার হোক তবু বাপ। চোর হলেও আমার বাপ, আর কাউরি বাপ না। আমি মরলে বাপেই বুক খালি হইবে, আর কোন বাপের বুক খালি হইবে না? না, হইব না। চোরের মায়ার আবার টাস টসে কথা। খালি হইব না তোমার কইল ক্যাডার। কাদিরের চোখে ছলছল করিয়া উঠিল। তার জমিলার কথা মনে পড়িল। বেদনার বুকটা টন টন করিতে লাগিল।
মনে মনে বলিল, মহুরী যত দোষের দোষী, না তার চাইতে অধিক দোষী করিয়া আমার এই অসহায় মেয়েটাকে সকলে মিলিয়া জর্জরিত করিতেছে। আমি যত দোষের দোষী, না তার চাইতে অধিক দোষের দোষী করিয়া তারাও যদি আমার জমিলাকে এমনি জর্জরিত করিতে থাকে, জমিলা কি তখন নিথর পাষাণের মতো চুপ করিয়া শোনে আর চোখের জল ফেলে? জমিলা কি তার একটুকু প্রতিবাদ করে না? করিলে তবু মেয়েটা বাঁচিয়া যাইত যত হালকা করিয়া, কিন্তু না করিলে সে যখন নিরুপায়ের মতো সইতে হইবে মনে করিয়া তিলে তিলে ক্ষয় হইতে থাকিবে, তখন তাহাকে দুইটা সান্ত্বনার কথা শুনাইবে কে? জমিলা, সেও মা মরা মেয়ে। এ যেমন মহুরীর বুকে সেচা ধন, জমিলাও তেমনি কাদিরের বুক সেচা ধন। তবে বাপ হিসাবে মহুরীতে আর কাদিরের তফাৎ কি? তফাৎ শুধু এই যে মহুরী আবার একটা শাদী করিয়াছে, কাদির তার ছেলের দিকে চাইয়া তাহা করে নাই। আর একটা শাদী করিয়াও যখন মহুরী মেয়েটাকে ভুলিতে পারে নাই, তখন কাদির ঘরে একটা গৃহিণী না আনিয়া ছেলেটার ও মেয়েটার ওপর হৃদয়ে সর্বটুকু ভালোবাসা উজাড় করিয়া দিয়া জমিলাকে কেমন করিয়া ভুলিয়া থাকিবে? কিন্তু তবু ভুলিয়া সে আছে, ইহা ঠিক। যদি ভুলিয়া না থাকিত, কতদিন আগে একবার সে 2 দিনের জন্য এখানে আসিয়াছিল। সেই গত অঘ্রাণে 2 দিন থাকিয়া চলিয়া গিয়াছে। অতদিন আগে সে আসিয়াছিল। ভুলিয়া না থাকিলে এতদিনের মধ্যে 2 বার কি জমিলাকে এখানে আনা হইত না? কিন্তু কেন কাদির অত আদরের জমিলাকেও ভুলিয়া থাকিতে পারে? কেন এই রাক্ষসী মেয়েটার জন্যই নয় কি সে আসিয়া এ বাড়িতে কাদিরের বুকে জামিলার যে স্থানটুকু ছিল সেটুকু যদি অধিকার করিয়া না বসিত, বুড়া কাদির কি তাহলে হইলে পরের ঘরে মেয়ে দিয়া বাঁচিতে পারিত? রমুর মা খুশি তখনও গজরাইতেছে। সাধে কি লোকে বলে, পরের ঘরই তো। যে ঘরে আসিয়া বাপ হয় চোর আর নিজে হয় বিষমুখী, সে ঘর কি আপনার ঘর? সে ঘর কি পরের ঘর নয়? পরের ঘর। মহুরী মেয়েটাকে বলে কি, রাত না পোহাইলে উঠিয়া 20টা গরুর গোয়াল সাফ করা, খৈল ভুসি দেওয়া, ঝাঁটা হাতে বাহির হইয়া এত বড় উঠান বাড়ি পরিষ্কার করা, কলসের পর কলসে পানি তোলা, রান্ধা খাওয়ানো, ধান শুকানো, কাক তাড়ানো, উঠান ভর্তি ধান রোদে হাঁটাইয়া পা দিয়া উল্টানো পাল্টানো, তারপর খড় শুকানো, শোলা শুকানো, পাট ইঁদুর কাটে তার দেখা, অত ধান ভাঙা, ফের রান্না বাড়া করা, এত হাজার রকমের কাজ। পরের ঘরে কি কেউ এত কাজ করে কোন দিন? শরীর মাটি করিয়া এত কাজ যে ঘরের জন্য করিতেছে, তারে কয় নিজের পরের ঘর। কহিলেই হইল, আর কি? মুখের তো আর কেয়ারই নাই। খুশির চোখে এবার দ্বিগুণ বেগে জল আসিয়া পড়িল। এবার সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক কাঁদিবার পর তাহার মনে হইল এখন কাঁদন কাঁদিয়াও সুখ। পরিশেষে কাঁদি বলিল, দে তোর পুতের মক্তবে দে, কিন্তু কইয়া রাখলাম, যদি মিছা কথা শেখে, যদি জাল জুয়া চুরি শেখে, যদি পরের ঠকাইতে শেখে, তবে তারে আমি কিছু কমু না, শুধু তোর মাথায় আমি ফাটাইয়া দিমু ছাদির মিয়া। পরের দিন রমু নতুন লুঙ্গি জামা পরিয়া নতুন টুপি মাথায় দিয়া মক্তবে গেল। পড়িয়া আসিয়া মার কাছে হইতে কিছু খাবার খাইয়া হঠাৎ মনে পড়ে গেল, সেই 4 জনকে তো নতুন লুঙ্গি গেঞ্জি টুপি দেখানো হয় নাই। মক্তবে ছেলেরা কতবার চাহিয়া দেখিয়াছে, তার 4 জন দেখিবে না? নতুন পোশাক সজ্জিত রমুকে তাহাদের জন্য তামাক সাজিতে বসিতে দেখিয়া তাহাদের একজনের বড় মায়া হইল। বলিল, থাক মনসীর পুত, তোমার আর টিকার কালি খাটাইয়া দরকার নাই। বেলা পড়িয়া আসিয়াছে, অদূরের ঘাটে পথ, লাল কালো ডুরি শাড়ি পরা গেরস্ত বউ ঝিরা সেই পথ দিয়া তিতাসের ঘাটে যাইতেছে। কারো হাতে চালের ধুনুচি, কারোর হাতে কলসি, কারো পায়ের উপর মল। দেখিয়া চৈনিক ছুতার গলায় গান জমিয়া উঠিল। ছোট লোকের খানা পিনা রে বিঘানে বৈকালে, বড় লোকের খানা পিনা রাত্রে নিশা কালো রে, হাই কান্দে রে দেওয়ান কটু মিয়ার মায়। সকলের বয়োজ্যেষ্ঠ ছুতার বাধা দিল, যেন বুদ্ধিমানের পুত ইহাদিগকে শুনাইয়া গান গাইতে মাথা লইয়া দেশে যাইতে পারিবে না, মাথা না হয় রাখে যাইবে। একটা লোক মাথা রাখিয়া আবার যায় কি করিয়া রমু ভাবিয়া পাইল না। তবে গানটা শুনিতে তার খুব ভালো লাগিল। থামিল কেন তোমার গান? বড় মিস্ত্রি তার দিকে
প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বলিল, দুপুরবেলায় আসিলে আমি গান শুনাইতে পারি, সকালে বিকালে পারি না। দুপুরে যে আমি পড়িতে যাই, তবে গান শুনিয়া কাজ নাই। কাজ নাই কেন? পড়িতে হইলে গান শোনা হয় না, আর গান শুনিতে হইলে পড়া হয় না। এই রকম যখন অবস্থা তখন পড়াই ভালো, গান শুনিয়া কাজ নাই। শুক্রবারে মক্তব ছুটি থাকে। দুপুরবেলা রমু লুঙ্গি পরিল, টুপি পরিল, কিন্তু গেঞ্জি পরিতে ভুলিয়া গেল। তারপর সে মিস্ত্রিদের নিকট হাজির হইল, কিন্তু বড় মিস্ত্রি তাহাকে নিরাশ করিয়া জানাইল, হাতে বড় কাজ, এখন সুবিধা হইবে না। আরও বলিয়া দিল, বাড়িতে গিয়া বলো, দুধ জাল দেওয়ার ঝামেলা পোহাইবার আজকাল আর সময় নাই। দুধ যেন বাড়ি হইতে জাল দিয়া চিরাগুড়ের সঙ্গে পাঠাইয়া দেয়। রমুর মা দুধ জাল দেওয়া কড়াখানাকে ঝামা দিয়ে 2-3 বার মাজিয়া দুধ ফুটাইল এবং বড় একটা লোহার গলায় ফাঁস পড়াইয়া রমুকে দিয়া পাঠাইল। মাথায় চিরার বোঝা, হাতে দড়ি বাঁধা দুধের লোটা। এই বেশে রমুকে দেখিয়া মিস্ত্রিরা হাসি সম্বরণ করিতে পারিল না। তারপর দেখিতে দেখিতে একজন গোটা একটা নৌকা তৈয়ারি হইয়া গেল। এখন শুধু বাকি রহিল নৌকা কাত করিয়া তলার দিকটা পালিশ করা। সে কাজের ভার ছোট 3 জনের হাতে ছাড়িয়া দিয়া বড় মিস্ত্রি হুকা হাতে লইয়া বসিল এবং আস্তে আস্তে গান জুড়িয়া দিল। হস্তেতে লইয়া লাঠি, কান্ধে ফেলিয়া হাতি ছাতি, যায় বুরুজ দীঘল পরবাসে। তারপর পথশ্রমে বুরুজ ক্লান্ত হইয়া এবং চৈত্র না বৈশাখ মাসে পিঙ্গল রৌদ্রির তাপে লাগিল তো দারুণ জল পিপাসা। তখন সে জলের জন্য এদিক ওদিক তাকাইয়া লাগিল, কিন্তু কোথাও না নদী না পুষ্করিণী। কিন্তু সহসা চোখ পড়িল ঘরখানা ল্যাপা পুছা, দুয়ারে চন্দনের ছিটা। এই বুঝি ব্রাহ্মণ বাড়ি। বুড়োজ নিজে ব্রাহ্মণ, কাজে ব্রাহ্মণ বাড়ি চিনতে তাহার বিলম্ব হইল না। এত যখন পরিষ্কার পরিচ্ছন্ন, তখন এটা কোনো ব্রাহ্মণ বাড়ি না হইয়া যায় না। বুড়োজ তখন আগাইয়া ডাক দিল, ঘরে আছো ঘরনিয়া ভাই, জল নিয়ে আছে, খাইতে দাও, পরবাসী তিতাস লেগে মরি। তাহারা আহ্বান ব্যর্থ হইল না। ডান হস্তে জলের ঋষি, বাম হস্তে পানের খড়ি যায় লইয়া কন্যা জলপান করাইতে। পিপাসা কাতর বুড়ুজি জল খাইয়া শান্ত হইল। জিজ্ঞাসা করে, তুমি কোন জাতের মাইয়া? জাতে আমার গন্ধবু ইমালি। বুঝে জাতি গেল। হাই হাই, ব্রাহ্মণ বুড়ুজির জাতি গেল। আগে পরিচয় জিজ্ঞাসা না করিয়া যার হাতে জলপান করিল সে ব্রাহ্মণের মেয়ে নয়, সে ছোট জাতের মেয়ে। আছাড় খাইয়া বুড়ুজি কান্দে, পিছাইয়া খাওয়া বুবুজি কান্দে। জাত গেল ভুই মালিয়ার ঘরে। বুড়ুজের জাতি গিয়াছে, সে কি করিবে? না গেল প্রবাসে, না গেল দেশে। ফিরিয়া যেখানে তাহার জাতি নষ্ট হইল, সেখানে সে রহিয়া গেল। আর বলিয়া দিল, সঙ্গে যত সঙ্গীরা ভাই, কইও খবর মা বাপের ঠায়, জাতি গেল ভুইমালির ঘরে। বেঘরে একটা লোকের জাতি নষ্ট হয়েছে শুনিয়া রমুর খুব দুঃখ হইল। জীবনে ব্রাহ্মণ সে দেখে নাই, তবে তার সম্বন্ধে যতটুকু শুনিয়াছে মনে মনে বিচার করিয়া রাখিয়াছে। সাধারণ মানুষ অপেক্ষা তার কথাই অনেক উঁচু। তারা নাকি মন্ত্র বলে, তারা নাকি অনেক মোটা মোটা কিতাব পড়িয়া শেষ করিয়া রাখিয়াছে। আর মালি, তারা তো শুনিয়াছে হিন্দু বাড়ির বিবাহে কলা গাছে পুতিয়া দেয়। সে আর তেমন কি কাজ তারা করে? আর এই রকম এক মালির ঘরে অমন একটা পণ্ডিত মানুষ জাতি নষ্ট হইয়া গেল। ব্রাহ্মণত্ব খোয়ায় সে মালি হইয়া মালি বাড়িতে রহিয়া গেল। এখন কি আর সে বিবাহ বাড়িতে গিয়া মন্ত্র পড়িবে, না মোটা মোটা কিতাব মুখস্থ করিবে? এখন হইতে সে শুধু বিবাহ বাড়িতে গিয়া কয়েকটা কলা গাছ পুঁতিয়া দিবে। এই সামান্য কাজের দরুন কেউ তাহার দিকে ফিরিয়াও তাকাইবে না। কিন্তু তার এত বড় জাতি, সেটা নষ্ট হইল কেন? এ তো সাংঘাতিক কথা। তিয়াস লাগিল, 1 গ্লাস পানি খাইল, আর জাতি গেল। গেল তো কেন গেলে, কেন জানি না, কিন্তু গেল যে তাই বা সে জানিতে পারিল কি করিয়া? বড় মিস্ত্রি চুপ করিয়া রহিল। ছোট মিস্ত্রিদের একজন রাগিয়া উঠিল, ভারী তো চাষার ছেলে, 5 হাতে গরু রাখিবে, তার কথায় কেমন প্যাঁচ দেখো না। সে কথা কান দিয়া রমু বলিল, আমার হাতের পানি খাইলে তোমার জাত যাইবে? শক্ত প্রশ্ন। বড় মিস্ত্রি জট করিয়া মীমাংসা করিয়া বলিল, না। আমার মার হাতের পানি খাইলে? না। আমার বাপের হাতে, নানার হাতের? না না না, তোমাদের সাথে জানা পরিচয় হইয়া গিয়াছে। জানা পরিচিতি হইলে জাত যায় না? না। তবে বুড়ুজ ঠাকুরের যদি ওই মালির ছেমরির সাথে জানা পরিচয় হইয়া যাইত, তবে পানি খাইলে জাত যাইতো না?
বড় মিস্ত্রি হান আর কিছুই বলিল না। তাহাকে চুপ করে থাকিতে দেখিয়া রমু সহসা হাততালি দিয়া হাসিয়া উঠিল। বড় মিস্ত্রি বিরক্ত হয়ে বলিল, হাসিলি যে? হাসিলাম একটা কথা মনে করিয়া। কথাটা এই, আমার ছোঁয়া পানি খাইলে তোমাদের যদি জাত যাইতো তবে বেশ হইতো। বড় মিস্ত্রির চোখ বিস্ফোরিত হইল। কি রকম? বুর্জ ঠাকুরের মতো তোমাদিগকেও আমাদের বাড়িতে থাকিতে যাইতে হইতো। বড় মিস্ত্রি ঠকিয়া গিয়া কাজে মন দিল। সে যেদিন নাও গড়ানি শেষ হইল সেদিন মিস্ত্রিদের খুশি আর ধরে না। দীর্ঘদিনের চেষ্টা ও শ্রম আজ সফল হইল। এমন একখান চিজ তারা গড়িয়া দিল যে চিজ অনেক অনেক দিন পর্যন্ত জলের ওপর ভাসিবে। কত লোক তাতে চড়িবে, বসিবে, নদী পার হইবে, এ দেশ হইতে আর এক দেশ যাইবে, কত জায়গায় দৌড়াবে, বকশিস পাইবে, আর একজনার হাতে স্বাক্ষর সগর্বে বহন করিতে থাকিবে। কেউ জানিবে না কারা গড়িয়াছে, কাদের বিন্দু বিন্দু শ্রম ও বুদ্ধির সঞ্চয় সম্বল করিয়া ধীরে ধীরে সে গড়িয়া উঠিয়াছিল। কিন্তু নাও সে কি ভুলিয়া যাইবে এই চারজনকে? কিছুতেই না। সেদিন তাদের খুশি উপচাইয়া উঠিল। লোকজন জড়ো করিয়া চারিজনে মিলিয়া তার পায়ের পরে পা ফেলাইয়া নাচিল এবং সঙ্গে সঙ্গে হাততালি দিয়া গাহিল, শুনোরে নওগান লোক, নাও গড়াইতে কত সুখ। নাও গড়ানি শেষ করিয়া মিস্ত্রিরা পাওনা গন্ডা বুঝিয়া লইয়া সত্যি একদিন কাঠের বাক্স মাথায় করিল, হাঁটুর কাপড় টানিয়া টানিয়া খালপার হইল এবং গোপাটের পথ ধরিয়া ধীরে ধীরে চলিয়া গেল। অনেকক্ষণ পর্যন্ত তাহাদিগকে দেখিতে পাওয়া গেল। তারপর তারা একটা কাকের মতো ছোট হইয়া গেল। তারপর একসময় তাহাদিগকে দেখা গেল না। আর একদিন কোথা হইতে তিনজন কারিগর আসিয়া দিন রাত কাজ করিয়া নৌকা তুলিয়া বুলাইয়া রং লাগাইয়া গেল। দুই পাশে লতা হইল, পাতা হইল, সাপ হইল, ময়ূর হইল, আর একজোড়া করিয়া পালোয়ান হইল। তারপর একদিন নৌকা জলে ভাসিল। ছাদির পাড়ার লোক ডাকিয়া আনিয়াছিল, আর আনিয়াছিল এক হাঁড়ি বাতাসা। তাহার নৌকার গোড়ায় গোড়ায় ধরিল। একজন বলিল, জোর আছে? সকলে বলিল, আছে। আবার সকলে বলিল, যে জোর থুইয়া জোর না করে তার জোর খাই মরা কাষ্টে রে। এই বলিয়া এমন জোরে টান মারিল যে নৌকা একটানে জলে গিয়া পড়িল। কিন্তু তারা নৌকা থামাতে দিল না। সকলে মিলিয়া গায়ের জোরে ঠেলা দিল। ঠেলার বেগে নৌকা তিতাসের মাঝ পর্যন্ত গিয়া থামিল। ছোট ছোট ঢেউয়ের তালে তালে হেলিয়া দুলিয়া নাচিতে লাগিল। রমুর দুই চোখে আনন্দ নাচিতে লাগিল। এমন অপূর্ব জিনিস আর দেখা যায় না। এমন রং, এমন শোভা, ধনুকের মতো বাঁকা আসমানের রামধনুটা বুঝিয়া উল্টাইয়া তিতাসে জলের ওপর পড়িয়া গিয়াছে। ভাদ্রের 1 তারিখে কাদিরের বাড়িতে খুব ধুমধাম পড়িল। সকাল হইতে না হইতে শত শত জোরদার চাষি তরুণ সেদিন তার বাড়িতে জমায়েত হইল। তারপর তারা রাঙা বইটা হাতে করিয়া নৌকায় উঠিয়া গোড়ায় গোড়ায় বসিয়া গেল। রমু এতক্ষণ ঘোরাঘুরি করিতেছিল। এই সময় তার বাপকে একান্তে পাইয়া জিজ্ঞেস করিল, বাজান, তোমরা নাও দৌড়াইতে যাইবা, আমারে নিবা না? অখন কিসের নাও দৌড়ানি, এখন তো খালি তালিম দিতে যায়। নাও দৌড়ানিতে যামু দুপুরের পর, তখন আমারে নিবা না? হ হ বলিয়া ছাদি ঝড়ের বেগে ছুটিয়া গেল। গাং বিলে ঘুরিয়া গ্রামান্তরে ঘুরিয়া তামিল দিয়া আসিয়া দেখা গেল নাও খুব ভালো হইয়াছে, চলেও খুব। সব লোকে একযোগে বৈঠা মারিলে সাপের মতো হিস হিস করিয়া চলে, শিকারির তীরের মতো শাসা করিয়া চলে, গাঙের স্রোতের মতো কলকল করিয়া চলে। সকলে দুপুরের খাওয়া সারিয়া আবার যখন বইটা হাতে করিয়া নৌকায় উঠিল, রমুও তখন সকলে দেখা দেখি রাঙা লুঙ্গিখানা পরিয়া, গেঞ্জিখানা গায়ে দিয়া এবং রঙিন টুপিখানা মাথায় চড়াইয়া সকলে সমারোহের মধ্যে নদীর পাড়ে আসিয়া দাঁড়াইল। দুই পাশে দুই সারি লোক বইটা হাতে বসিয়া পড়িল। মাঝখানে কয়েকখানা তক্তার ওপর মাস্তলের মতো ছোট একখানা খুঁটি ঘিরাইয়া কয়েকজন প্রবীণ লোক দাঁড়াইয়া। তারা সারি গাইবে। একটি ঢোলক এবং কয়েকজনা করতাল উঠিল। তার উপরে কিছু মারপিটের লাঠি। সব কিছু উঠাইয়া ছাদির নিজে উঠতে যাইবে এমন সময় রমু তাহাকে কাকড়ার দাঁড়ার মতো আঁকড়াইয়া ধরিল। বাজান, আমারে লইয়া যাও। ও বাজান, আমারে লইয়া যাও। কামের সময় দিক করিস না, ভালো লাগে না বলিয়া ছাদি তাহাকে এক ঝটকা ছাড়াইয়া ঠেলিয়া দিল। তারপর নৌকায় উঠিল। হালের খুঁটিটা হাত দিল। আলীর নাম স্মরণ করিয়া তাহারা নৌকা খুলিল। শত শত বৈঠা একসঙ্গে উঠিল, পড়িল জলের ওপর, কুয়াশা সৃষ্টি করিল। তারপর তিতাসের বুক চিরাইয়া যেন একখান শিকারির তীর হিসিস করিয়া ছুটিয়া চলিল। ছাদির তখন
যখন হালকাটি ধরিয়া সারিগানের তালে তালে তক্তার ওপর পদাঘাত করিয়া নাচিতেছে, রমু তখন তিতাসের শূন্য তারে বসিয়া ফোপাইতে ফোপাইতে গাইতেছে। নানা সাধিল, মা সাধিল, কিন্তু কারোর কথা সে শুনিল না। মুখে তখন সে বলিতেছে, বাজান আমারে লইয়া যাও। তিতাসের বুকে সেদিন অনেকগুলি পালের নৌকা দেখা গেল। সব নৌকারই গতি একদিকে। যে স্থানে আজ দুপুরের পর নৌকা দৌড়াবে সেই দিকে লক্ষ্য করিয়া ছোট বড় নানা আকারের পালের নৌকা ছুটিয়া চলিয়াছে। অনেক নৌকাতে যত পুরুষ তার বেশি স্ত্রীলোক। বনমালীর নৌকাতেও তাই। পুরুষের মধ্যে বনমালী নিজে আর বড় বাড়ির 2 জন, তাছাড়া অনন্ত। মেয়েদের মধ্যে আসিয়াছে বড় বাড়ির সকলে, আর তাদের নন্দিনী, অনন্তবালা, আর আসিয়াছে বনমালীর বোন উদয়তারা। নৌকা দৌড়া স্থানটিতে গিয়া দেখে সে এক বিরাট কাণ্ড। তিতাসটা এইখানে হইতে মাইল খানেক পর্যন্ত অনেকটা মোটা হইয়া গিয়াছে। তারই 2 পার ঘেঁষিয়া হাজার হাজার ছোট বড় ছইওয়ালা নৌকা খুঁটি পুঁতিয়া আছে। কোথাও বড় বড় নৌকা গেপারি দিয়াছে, আর তাহারা ডাইনে বায়ে ও সামনের দিকে 10-20টা ছোট নৌকা তাহাকে আশ্রয় করিয়া রহিয়াছে। এইভাবে যত দূরে চোখ মেলা যায় কেবল নৌকা আর নৌকা, আর তাতে মানুষের বোঝায়। নদীর মাঝখান দিয়া দৌড়ের নৌকায় প্রতিযোগিতার পথ। সবে বেলা পড়িতে শুরু করিয়াছে। প্রতিযোগিতা শুরু হইবে শেষ বেলার দিকে। এখন দৌড়ের নৌকাগুলি ধীরে সুস্থে বৈঠা ফেলিয়া নানা সুরে সারিগান গাহিয়া গাংময় এধার ওধার ফিরিতেছে। হাজার হাজার দর্শকের নৌকা হইতে দর্শকেরা যে সব নৌকা কারুকার্য দেখিতেছে, বৈঠা মারিয়া কি করিয়া উহারা জলের কুয়াশা সৃষ্টি করিয়া চলিয়াছে তাহা দেখিতেছে। একসঙ্গে এতগুলি দৌড়ের নাও দেখিয়া অনন্তের বুক আনন্দে লাফাইয়া উঠিল। একটা নাও ছট করিয়া অতি নিকটে দিয়াই চকিতে চলিয়া গেল। গানের কলিটাও শোনা গেল বেশ। আকাঠো মাইন্দালের নাও ঝুনুর ঝুনুর করে নাও, চিত্তা আইলাম রে নাওরের গুলুই পাইলাম না। গানের মতো গান গাইতেছে বটে একখানা নৌকা, ধীরে সুস্থে চলিতেছে। বৈঠা জলে ছোঁয়াইয়া একসাথে শত শত বৈঠাকে উল্টাইয়া ওপরে তুলিতেছে, আর বৈঠার গোড়াটাকে একই সাথে নাওয়ের বাতাস ঠেকাইয়া বৈঠাধারীরা সামনের দিকে ঝুঁকিতেছে। এইবার বৈঠা তুলিয়া জল ফেলিতেছে যেন হাজার ফনার একখানা ছুরি যাইতেছে, আর তার সবগুলি ফলা একসাথে উঠিতেছে, পড়িতেছে, আবার খাড়া হইতে শির উচাইতেছে। মাঝখানে থাকিয়া একদল লোক গাহিতেছে, আর বৈঠাধারী সকলে একতালে সে গানের পদগুলির পুনরাবৃত্তি করিতেছে। তারে ডাক দে দলানের বাইর হইয়া গো, ও দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু খাইবে ভাত, কিনা আইলাম ঝাঙুর মাছ গো, ও দিদি দুধের লাগি পাঠাইয়াছি পয়সা কি সুখী কি টেকা গো, ও দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু ঢাকা যায় গাংপাড়ে রান্ধিয়া খাই গো, ও দিদি জোয়ারে ভাসিয়া নীলহারি কি ঘাটি কি বাটি গো, ও দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু রঙ্গি ঢঙ্গি হাওয়ে বেঁধেছে টাঙ্গি গো, ও দিদি টঙ্গির নাম রেখেছে উদয়তারা। কি তারা গো, ও দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু আসিবে বড়ি দুয়ারে না দিলাম খিলি গো, ও দিদি ধন থুইয়া জৈবন করলো চুরি কি চুরি গো, ও দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। উদয়তারা হাসিল, খুব তো গান, মাঝখানে আমার নামখানি ঢুকাইয়া থুইছে। সকলে হাসিয়া উঠিল, কিন্তু সকল নৌকাতে এমন সুন্দর গান হইতেছে তাহা নয়। একটি নৌকা হইতে শোনা গেল নিতান্ত গদ্যভাবের গান। চাঁদ মিয়ারে বলি দিল কে? দারোগা জিজ্ঞাসে, আরে চাঁদ মিয়ার বলি দিল কে? দর্শকদের এক নৌকা হইতে কেউ বলিয়া উঠিল, ও চিনিয়াছি, বিজেশ্বর গ্রামের নাও চর দখল করিয়া গিয়া উহারায় খুনাখুনি করিয়াছে। গানটা বাঁধিয়াছে সেই ভাব থেকেই। তারপর যে দুখানা নাও সারি গাহিয়া গেল তাহাদের একটি হইতে শোনা গেল, জ্যৈষ্ঠী না আষাঢ় মাসে যমুনা উথলে গো, যাইস না যমুনা জলে, যমুনার ঘাটে যাইতে দেওয়া করলো আন্ধি, পন্থহারা হইল আমার কিশোর বলে কান্দি, যমুনারে ঘাটে যাইতে বাইর ঘরে জ্বালা, বসম ধরিয়া টানে নন্দের ঘরের কালা। পরের নাওখানা গান শুনিয়া বোঝা গেল রাধা বিপ্রলব্ধা হইয়াছে। আম গাছে আম নাই ইটা কেন মারো, তোমার আমার দেখা নাই আখি কেন ঢাড়ো, তুমি আমি করলাম প্রীতি কদম তলায় রইয়া,
সত্তরবাদী পাড়াপড়শি তারা দিল কইয়া। সঙ্গের একখানি ছাওয়ালা আর নৌকা হইতে বলিতে শোনা গেল, গোসাইপুরের নিকট রাধানগর আর কৃষ্ণনগর নামে 2 গাঁও আছে, সেই 2 গ্রামের 1-2 নাও। শুনে বনমালী মন্তব্য করিল, তবে একখানাতে রাধা উক্তি আর একখানাতে কৃষ্ণ উক্তি করিল না কেন? পূর্বোক্ত নৌকা হইতে জবাব আসিল, সবখানে রাধা রে দাদা, সবখানে রাধা। চোখা মন্তব্যটি শুনিয়া আশেপাশের নৌকার লোকজন হাসিয়া উঠিল। এমন সময় বড় বাড়ির একজন উদয়তারার মনোযোগে আকর্ষণ করিয়া পড়িল, এদিকে শোনো বইন, কি মজার গান খান হইতেছে। ও তোরে দেখি নাই রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? থানায় থানায় চকিদার, পাড়ায় পাড়ায় ঘুরে, কোন কোন নারীর শুভ বরাত, আমার বরাত পুরে। বরাত পুইরা গেলে রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? হবিগঞ্জে নবীগঞ্জে কোনাকুনি পথ, প্রাণবন্ধুর গড়াইয়া দিছে ইলশা পেটা নথ। সে নথ পইরা গেল রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? শুনে উদয়তারা একটু হাসিল, পরে খানিকক্ষণ কান খাড়া রাখিয়া বলিল, এমন গান আরো কত আছে, এই শোনো না। পেট মোটা পাতাম নাও রে, কি গান খান হইতেছে। সামনে কলার বাগ, পূর্ব দুয়ারি ঘর, রাইতে যাও বন্ধু প্রাণের নাগর। আরেকখানা গান অনন্তবালার প্রতি সকলকে সচেতন করিয়া তুলিল। তীরের মতো লম্বা নাও, কিন্তু চলিতেছে ধীরে ধীরে, চলিতেছে আর গাহিতেছে। ঝিয়ারির মাথায় লম্বা কেশ, খোপা বাঁধে নানান বেশ। খোপার ওপর গুঞ্জের ভোমরা, গাঙে আইলে আঞ্জন মাঞ্জন। বাড়িতে গেলে কেশর যতন, ঝিয়ারি জানি কোন পীড়িতের মরা। গানটা শুনতে শুনিতে অনন্তবালার বয়সাধিক বড় খোপাটা ধরিয়া উদয়তারা আস্তে একটু মোচড়াইয়া দিল। অনন্তবালার চোখ অন্যদিকে। 2টি প্রকাণ্ড মাটির গামলা বিচিত্র রঙে সাজাইয়া, 2টি করিয়া হাতে বইটা হাতে করিয়া 2টি লোক উহাদিগকে লইয়া ভাসিয়া পড়িয়াছে। উহাদের মুখে গান নাই, হাতে ছন্দ নাই, ফ্যাশন করিয়া চুলদাড়ি ছাঁটাই করা, মাথায় জবজবে তেল, পরিষ্কার ধুতির ওপর গায়ে সাদা গেঞ্জি, মুখ টিপিয়া হাসিতেছে আর জলে বইটা ডুবাইয়া এলোমেলো ভাবে টানিয়া আগাইতেছে। দেখিতে দেখিতে তারা অনন্তদের নৌকার একান্ত নিকটে আসিয়া পড়িয়াছে, আর একটু অসাবধান হইলে তাদের নাওয়ের বাতাস ঠেলিয়া গামলা ভাঙিবে। অনন্তবালা হাত বাড়াইয়া ছুঁইতে গেলে লোক 2টা বৈঠা দেখাইল। বনমালী মেয়েদের দৃষ্টি আকৃষ্ট করিয়া বলিল, সকলে দৌড়ায় নাও, তাইনে দৌড়ায় গামলা। অনন্ত বলিল, জুড়ি কেনে ধরো না তোমরা, দেখতাম কে আগে যাইতে পারে। কিন্তু লোক 2টি এইসব কথায় কান দিতেছে না। তাদের দিকে গ্রামান্তরে মেয়েদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে, ইহাতেই তাহারা খুশি। আমি কেন একটা গামলা আনলাম না, তা হইলে তো বইটা মাইয়া বেশ দৌড়াইতাম। অনন্ত বলিল, তুমি একলা পারতা নাকি জিগাই? তুমি কি এই লোকটার মতন চালাক না চতুর? বইটা হাতে লইয়া চাইয়া থাকবা দৌড়ের নাওয়ের দিকে, আর কোনখানের কোন যাত্রীকে নাও দিবে ধাক্কা। ঠুনকা গামলা ভাঙলে তখন কি হইব? তুমি আমি দুজনেই থাকলে কোনো ডর নাই। তুমি যখন একদিকে চাইয়া থাকবা, বা গামলায় আমি তখন সামলামু, আর গামলা যদি ভাঙা যায় তখন তুমি আমারে সামলাইও কেমন? ঠিক কথা। তাহারা এইরূপ কথাবার্তায় ব্যস্ত ছিল। এমনই সময়ে নিতান্ত ঘাপছাড়াভাবে উদয়তারা হাসিয়া উঠিল। উদয়তারা এমনই মনে মনে কোনো কিছু ভাবিতে থাকে। ভাবিতে ভাবিতে মন তার অনেক দূরে আগাইয়া যায়। কোথায় গিয়া তার চিন্তা ঠেকিয়া যায়, তখন সে কোনো দিকে না চাহিয়া, কাহারও উপস্থিতি সম্বন্ধে সচেতন না হইয়া হঠাৎ আপন মনে হাসিয়া ওঠে। স্ত্রীলোকদের একজন অনন্তবালার কাকিমা মুখ ফিরাইয়া বলিল, হাসলা কেন দিদি? হাসলাম বইন একখানা কথা মনে করিয়া। কি কথা? ব্যাঙের মাথা কও না শুনি। উদয়তারা মনে মনে বলিল, সে কথা কি বলা যায়? যে কথা মনে করিয়া ক্ষণে ক্ষণে হাসি, কারোরই কইলাম না সে কথা। আর তুমি তো তুমি। অনন্তবেলার কাকি তরুণী, কৌতূহলে 2 চোখ ভরা, ছাড়িবার পাত্রী সে নয়। আবার ধরিল, কও না গো দিদি। কি কমু গো বইন? কেন হাসলাম? হাসি আইলো, হাসলাম। যেদা মানুষেরে ভাড়াইয়া যাও, না কইবা। তবে কই শোনো, যে কথা কই মনে কইরা হাসলাম, সেই কথাখানা এই গাঙের ওপর যা কত নাও যায়, তারা কত রকমের গান গাইয়া যায়। ভালো গান, বুড়া গান, ঘেন্নার গান, অঘেন্নার গান,
গাওয়া যায় তো যায়। একটু আগেই তো শুনলা কি বিটলা গান একখানা তারা গাইতেছে, শুনলাম। তার একটু পরেই শুনলা একখানা সুন্দর গান গাইয়া গেল। আচ্ছা, এই যে ভালো বুড়া গান গায়া যায়, আমি ভাবি গাঙের বুকে তো সেই ভালো বুড়ার আর কোনো রেখেই থাকে না। না, এই জন্যই হাসলাম। আমিও কথাখানা বুঝলা যদি, তা হইলে আসল কথাখানেই কই। অনন্ত আর অনন্তবালা নামে নামে মিলছে, মানে মনে মনেও মিলছে কথাখানা এই। এমন সময় পাশেই একখানা নৌকো ভিড়াই আছে, তার মধ্যে একজন স্ত্রীলোককে আর একজন স্ত্রীলোক এই বলিয়া প্রবোধ দিতেছে, চিন্তা কইরা শরীর কারা কইরো না দিদি, গাঙের বুকে কত লোক কত গান গাইয়া যায়, গান কি তার রেখা থাকে? এমন সময় অনন্ত ফিসফিস করিয়া অনন্তবালার কানের কাছে বলিল, মাসি। অনন্তবালার চোখ কৌতূহলী বড় হইয়া উঠিল। অনন্ত দৃষ্টি অনুসরণ করিয়া সে তার ঐতিহাসিক মাসিকে দেখিল। বিধবা নারী, এখনো তরুণীর পর্যায়ে দাঁড়াইয়া আছে, কিন্তু শরীরের লাবণ্য ধুইয়া গিয়াছে। মুখখানা সুন্দর, কিন্তু মলিন, দেখলেই মায়া লাগে। এই মাসি তোমারে তাড়াইয়া দিল তো? মাসি ডাকে আকৃষ্ট হইয়া সুবলার বউ চুকিতে ঘাড় ফিরাইয়া দেখিল। তারপর সহসা উদ্দাম হইয়া বলিয়া উঠিল, অনন্ত, আমার অনন্ত। দুই নৌকার বাতা লাগানো ছিল, লাফাইয়া সে এই নৌকাতে আসিয়া উঠিল এবং অনন্তর দিকে দুই হাত বাড়াইয়া দিল। মাসি মাসি বলিয়া অনন্ত হাত বাড়াইল, দেখিল মাসির দুই চোখে অশ্রুর বন্যা বহিতেছে, তাহার নিজের চোখও জলে ভরিয়া উঠিল। এমন সময় উদয় তারা পাষাণের মূর্তির মতো নিব্বাত নিষ্কম্পভাবে আগাইয়া আসিল। তার দিকে মন না দিয়া মাসি অনন্তকে আরো জোরে বুকে চাপাইয়া ধরিল। তারপর তার পিঠে হাত বুলাইতে বুলাইতে রুদ্ধ গলা কোনো রকম পরিষ্কার করিয়া বলিল, একদিন তুই কোথায় ছিলি? দু চোখ বুঝিয়া সে বলিয়া চলিয়াছে, একদিন কোথায় ছিলি, কার কাছে ছিলি, কে তোকে খাইতে দিত, কে শুইবার সময় গল্প শোনাইতো, ঘুম পাড়াইতো? নির্মম নিষ্ঠুর উদয়তারা সুর সপ্তমে চড়িল, যারে কুলার বাতাস দিয়া দূর কইরা দেয়, তারে কয় কে ঘুম পাড়াইতো। অনন্তের পূর্বকথা স্মরণ হইল, তার মুখের শিরাগুলি, হাতের কবজি দুইটি কঠিন হইয়া উঠিল। মাসিকে ছাড়িয়া দিয়া ঘা নিচু করিয়া বলিল, মাসি, আমারে তুমি ছাইড়া দাও। তুইও কি আমার পর হইয়া গেলি অনন্ত? আপন তো কোনো কালে নই মাসি, মার সই তুমি। মা যতদিন ছিল তোমার কাছে আমার আদরও ততদিনই ছিল। মা মরিয়া গেল, সে আদর একদিনে হাটবাজারের মতোই ভাঙিয়া পড়িল। কি করিয়া তুই বুঝলি যে ভাঙিয়া পড়িল? যাও, আমি সব বুঝি। যেদিন হইতে মা গেছে সেদিন হইতে সব গেছে। সেদিন আমি ধরিয়া রাখিয়াছি পরবাসী বনবাসী আমি। যে ডাকিয়া ঘরে লইবে তার ঘরই আমার ঘর, যে ঘৃণা করিয়া তাড়াইয়া দিবে তার ঘরই আমার পর। আরে বেঈমান কাউয়া, এই সকল কথা তোরে কে শেখাইল? কোন বান্দিনীর ঝিয়া শেখাইল? উদয় তারাই এবার ফাটিয়া পড়িল। ওলো বান্দিনীর ঘরে চান্দিনী, মুখ সামলাইয়া কথা ক, বুক সামলাইয়া বাড়ি যা, বেশি কথা তুলিস না, ছালার মুখ খুলিস না। শুভ্রার বউ আর সহ্য করিতে পারিল না। সাংঘাতিক একটা কিছু করিবার আয়োজন। সে একটু আগাইয়া আসিয়া অনন্তের একখানা হাত ধরিল। অনন্তের জোর করিয়া মাসুর হাত ছাড়াইয়া উদয়তারার আশ্রয় নিজেকে নিরাপদ করিয়া লইয়া বলিল, তুমি আমারে আদর জানাও না মাসি। মাসির ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। অপমানে তার মাথা লুটাইয়া পড়িতে চাহিল। উদয় তারা অবিশ্রাম গালি দিয়া চলিয়াছে, সবই অনন্তের জন্যই। রাগে মাসির আপাদমস্তক জ্বলিয়া গেল। বলিল, আদর আমি তোকে জানাইবই, তবে মুখে নয়, হাতে। এই বলিয়া সে অনন্তের চুলের মুঠে ধরিয়া পিঠে দুমদুম করিয়া কিল মারিতে লাগিল। অনন্ত ভয়ার্ত চোখে মাসির ক্রুদ্ধ জ্বলন্ত চোখ দুটির দিকে চাহিয়া চোখ নত করিল এবং তার ক্রোধের আগুন নিজেকে সম্পূর্ণ ছাড়িয়া দিল। মার খাইতে খাইতে অনন্ত পাটাতনের নেতাইয়া পড়িল। সকলে থর হইয়া দেখিতেছিল। সহসা যেন সম্বিত পাইয়া উদয় দ্বারা গর্জিয়া উঠিল এবং সিংহনী থাবা হইতে হরিণ শিশুর মতো অনন্তকে মাসির কবল হইতে মুক্ত করিল। অনন্ত তখন বলিল, কবুতরের মতো কাঁপিতেছে। তারপরে যে কাণ্ড হইল তাহা বলিবার নয়। উদয় তারা সহ নৌকার সব কয়জন স্ত্রীলোক মিলিয়া শুভ্লার বউকে পাটাতনে শোয়াইল। তারপর সকলে সমবেতভাবে হাতে পায়ে প্রহারের পর প্রহারের দ্বারা জর্জরিত করিতে লাগিল। অনেক মারিয়া জব্দ করার পর শেষে তাহারা ছাড়িয়া দিল। অতি কষ্টে দেহটা টানিয়া তুলিয়া শুভ্লার বউ বুকেরও উডুর কাপড় ঠিক করিল এবং আলু থালু বেশে টলে নিজেদের নৌকায় গিয়া উঠিল। চারিদিকে নৌকাগুলি হইতে হাজার হাজার লোক তখন তাহার দিকে চাহিয়া আছে। অপমানের লজ্জায় সে তার মাথা তুলিতে পারিল না।
সঙ্গিনীরা তাহাকে ধরিয়া বসাইলে সে পাটাতনের উপর শুইয়া ডুকরায় কাঁদিয়া উঠিল। উদয়তারার দল বিজয় গর্বে ফুলিতে লাগিল, কিন্তু অনন্ত তখন কাঁপিতেছে। পুরুষেরা দাঁড় টানিয়া নৌকা সরাইয়া লইতেছে, আর কোনোদিন বোধহয় দেখা হইবে না। অনন্ত ভয়ে ভয়ে ওইদিকে ঘাড় ফিরাইল। মাসি পাটাতনের উপর উপুর হইয়া ফোপাইতেছে। সেই নৌকার পুরুষেরা হতভম্ব হইয়া পড়িয়াছিল। বলিল, থাক, আর নাও দৌড়ানি দেখিয়া কাজ নাই, চলো ফিরিয়া যায়। তাহারা ফিরিয়া চলিল। অনেক দূর পথ, কিন্তু তারা নাই, অনেক বেলা আছে। নৌকা দৌড়ের এলাকা ছাড়াইয়া খোলা জায়গায় আসিয়া তারা হাঁপ ছাড়িল। দেখা গেল এর দেরি করিয়াও একখানা নৌকা দৌড়ের এলাকার দিকে যাইতেছে আর সারি গাইতেছে। সকলের সকলই আছে, আমার নাই গো কেউ, আমার অন্তরে গরজি ওঠে সমুদ্রে ঢেউ। নদীর কিনারা গেলাম পার হইবার আসে, নাও আছে কান্ডারি নাই, শুধু ডিঙা ভাসে। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে।